নেই। সব ধরনের ধর্ষণকারী, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের খবর ঘাটা হবে। কালকে আমি ঘুম থেকে ওঠার পরে আবার এই আসিয়া সব নিউজগুলো দেখার পরে আবার সব দরজা জানলা চেক দিয়ে ঘুমাইছি। আম্মু বড় বোন ছোট বোনদেরকে আমরা বলে দেই যে তোমরা সাবধানে চলাচল করবা। ধর্ষণের কুফল, ভিকটিম কিভাবে প্রভাবিত হয়, কত নারী ও শিশু এই লালসার শিকার হয়েছে, আইনের কাঠামো কি করে সাজানো আছে, এমন আরও বিস্তারিত আমরা এর আগের ভিডিওতে বলেছি। যদি আপনি সেটা দেখে না থাকেন তাহলে সেটা দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন যেগুলোর ব্যাপারে হয়তো আপনার ধারণাও ছিল না। তো ধর্ষণের পুরো ব্যাপারটাকে আমি 6টা স্টেপে ভাগ করে বলেছিলাম। 1 থেকে 3 অবধি সমস্যার কথা বলেছিলাম। এবার 5-6 গিয়ে সমাধানের কথা বলবো যে কি করে এই সমস্যা থেকে বের হওয়া যাবে। থেকে 3 নম্বর পয়েন্ট অবধি আগের ভিডিওতে বলেছি, এখন 4 নম্বর থেকে শুরু করব। তো 4 নম্বরে থাকছে বাস্তব কেস স্টাডি। বাংলাদেশে গত কয়েক বছরে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী ধর্ষণের মামলা ঘটেছে, যা জনমতকে নাড়িয়ে দিয়েছে এবং আইনের ফাঁক ফোকরগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রথমে আসে মাগুরার 8 বছরের শিশু ধর্ষণ ও মৃত্যু 2025-এর মার্চ মাসে সারা দেশকে স্তব্ধ করে দেয় মাগুরার এই নির্মম ঘটনা। মাত্র 8 বছর বয়সী এক শিশুকে তার আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। প্রায় 6 দিন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বাচ্চাটি মারা যায়। অভিযুক্ত ব্যক্তি শিশুটির বোনের শ্বশুর, অর্থাৎ পরিবারেরই ঘনিষ্ঠজন। ভাবা যায়। পুলিশ গ্রেফতার করে, পরে জানা যায় অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বর্তমানে মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সংবেদনশীল ঘটনার বিচার প্রক্রিয়া অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করা হবে, কিন্তু ফলাফল আজও মন মতো হচ্ছে না। এরপর আসে নোয়াখালীর বেগমগঞ্জের ভাইরাল ভিডিও ধর্ষণ মামলা 2020-এর সেপ্টেম্বরে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর উপর সংঘবদ্ধ নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায় কয়েকজন দুর্বৃত্ত ওই নারীকে নির্দয়ভাবে উলঙ্গ করে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। এই ঘটনাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরে ঘরে চলা নারীর প্রতি সহিংসতার বাস্তব চিত্রকে প্রকাশ্যে এনে দেয়। ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের প্রতিবাদ শুরু হলে সরকার তড়িঘড়ি করে ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নেয়। বেগমগঞ্জ মামলার প্রধান অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। এই মামলাটি এখনও বিচারাধীন, তবে সংশ্লিষ্ট আসামিদের বেশিরভাগই কারাগারে আছে। এরপর আসে শরীয়তপুরের গৃহবধূ ধর্ষণ হত্যা মামলা 2019 থেকে 24। 2019-এর এপ্রিলে শরীয়তপুর জেলার ডামুডা উপজেলায় 55 বছর বয়সী এক নারী বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। 3 দিন পর তার মরদেহ এক পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হয়। তদন্তে বেরিয়ে আসে ওই নারীকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহতের ভাই 13 জনকে আসামি করে মামলা দায়ের করে। প্রায় 5 বছরের আইনি লড়াইয়ের পর 2024 সালের জানুয়ারিতে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মামলাটির রায় ঘোষণা করে। আদালত 5 আসামিকে ধর্ষণ ও হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করে। রায় ঘোষণার সময় 2 জন আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি 3 জন পলাতক ছিল। পলাতক আসামিদের ধরতে না পারা এবং অন্যান্য অভিযুক্তদের খালাস পাওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রক্রিয়ার দুর্বলতাকেও সামনে এনে দেয়। তবু এই ঘটনা প্রমাণ করেছে যে ক্ষমতা ও প্রভাব খাটানোর চেষ্টা ব্যর্থ করে আইনের আওতায় এনে দোষীদের শাস্তি দেওয়াও সম্ভব। এরপর আসে কেরানীগঞ্জে পিতার হাতে কন্যা ধর্ষণ মামলা 2022 সালের ফেব্রুয়ারিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক পাষণ্ড পিতা তার কিশোরী মেয়েকে ধারাবাহিকভাবে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হয়। মা বিদেশে থাকার সুযোগে এই ব্যক্তি প্রায় 1.5 বছর ধরে মেয়েটিকে ভয় দেখিয়ে নিপীড়ন চালায়। একদিন মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবেশীকে এই বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা টের পেয়ে ওই পিতার বিরুদ্ধে মামলা করে। 2 বছরের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয় এবং 2024 সালের এপ্রিলে আদালত অভিযুক্ত বাবাকে মৃত্যুদণ্ড প্রদান করে। সঙ্গে 1 লাখ টাকার জরিমানাও করা হয়। ভিকটিমের পরিবার বিচার পেয়ে স্বস্তি প্রকাশ করেছে এবং এটি একটি সফল মামলার উদাহরণ হিসেবে আলোচিত হয়েছিল। তো এই যে ঘটনাগুলো বলা হলো, এ থেকে 2টি ব্যাপার স্পষ্ট হয়। প্রথমত, বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ মামলার বিচার ও রায় পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় এবং অনেক মামলা এখনও ঝুলে আছে বা ধামাচাপা পড়ে গেছে। আর দ্বিতীয়ত, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন ও বিচার বিভাগের সদিচ্ছা এবং দ্রুততা দেখা গেলে অপরাধীদের শাস্তি নিশ্চিত করাও সম্ভব হয়েছে, যার ফলে দৃষ্টান্তমূলক দণ্ড প্রদান করা গেছে। এসব সফল মামলার উদাহরণ প্রমাণ করে যে আইনি ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করলে ধর্ষকরা পার পাওয়ার সুযোগ পাবে না। সমস্যার কথা বলা শেষ, এবার আসবো সমাধানে। 5 নম্বরে থাকছে ধর্ষণ প্রতিরোধের করণীয়।
ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন। বিশেষজ্ঞ, অধিকারী কর্মী ও নীতি নির্ধারকদের পরামর্শ অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি। প্রথমত, দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতকরণ। ধর্ষণের মামলাগুলো দ্রুত বিচার নিষ্পত্তি করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলোর ক্ষমতা বাড়াতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল ও অতিরিক্ত বিচারক নিয়োগ করে মামলার জট কমাতে হবে। বর্তমানে আইন অনুসারে 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করার বিধান থাকলেও তা বাস্তবে পালিত হয় না। তাই আইন সংশোধন করে তদন্ত ও বিচারের সময়সীমা কমানোর উদ্যোগ নিতে হবে। সরকারের সর্বশেষ উদ্যোগ অনুযায়ী ধর্ষণ মামলার তদন্ত 30 দিনের বদলে 15 দিন এবং বিচার কার্য 90 দিনের মধ্যে শেষ করার প্রস্তাব এসেছে। এ ধরনের আইনি পরিবর্তন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা না করে প্রমাণের ভিত্তিতে রায় দেওয়ার সুযোগের কথাও বলা হয়েছে। এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করলে প্রক্রিয়াগত বিলম্ব কমবে, বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে হলে অপরাধীরা শাস্তি এড়াতে পারবে না এবং সম্ভাব্য ধর্ষকের মাঝেও আইনের ভয় সৃষ্টি হবে। দ্বিতীয়ত, তদন্ত প্রক্রিয়ার উন্নতি ও প্রযুক্তির ব্যবহার। ধর্ষণ মামলার তদন্তে পুলিশ ও ফরেনসিক বিভাগে আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে সক্ষম করে তুলতে হবে। ডিএনএ পরীক্ষা, ফিঙ্গারপ্রিন্ট, ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে এবং প্রতিটি জেলায় অত্যাধুনিক ফরেনসিক ল্যাব স্থাপন করতে হবে। তদন্ত কর্মকর্তাদের জেন্ডার সংবেদনশীলতা ও প্রক্রিয়াগত দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ দরকার। নারী বান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। থানায় নারী পুলিশের সংখ্যা ও ভূমিকা বাড়াতে হবে, যাতে ভিকটিমরা অভিযোগ জানাতে স্বস্তি বোধ করে। প্রত্যেকটি ধর্ষণ মামলার প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ, চিকিৎসাগত পরীক্ষা দ্রুত সম্পন্ন এবং সাক্ষ্য প্রমাণের সঠিক উপস্থাপনা নিশ্চিত করতে হবে। এছাড়া ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় সাক্ষীরা হুমকির মুখে সত্য গোপন করে যায়। উন্নত দেশগুলোর মতো সাক্ষী সুরক্ষা আইন বাংলাদেশেও প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যাতে প্রভাবশালী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভিকটিম সাক্ষীরা নির্ভয়ে এগিয়ে আসতে পারে। তৃতীয়ত, পুরুষ ও কিশোরদের মনোভাব পরিবর্তন শিক্ষা। ধর্ষণ প্রতিরোধে পুরুষদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। বিশেষত কিশোর বয়সের ছেলেদের মধ্যে নারীর প্রতি সম্মানবোধ ও সহমর্মিতা গড়ে তুলতে হবে। পরিবার থেকে ছেলেদের শেখাতে হবে যে নারীর সম্মতি, কনসেন্ট ছাড়া যে কোনো যৌন সম্পর্কই অপরাধ। স্কুল কলেজের পাঠ্যক্রমে যৌন শিক্ষা ও জেন্ডার সমতা বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। এতে করে তরুণ প্রজন্ম সম্মতিসূচক যৌন সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং লিঙ্গভিত্তিক সহিংসতার কুফল সম্পর্কে সচেতন হবে। কমিউনিটি পর্যায়ে ধর্মীয় নেতা, শিক্ষক ও প্রবীণদের মাধ্যমে ছেলে, শিশু ও তরুণদের নারী নির্যাতন বিরোধী মূল্যবোধ শেখাতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং ক্যাম্পেইনের মাধ্যমে ধর্ষণ নয় পুরুষত্ব, এটি ঘৃণিত কাজ, জঘন্য অপরাধ, এই বার্তাটি ছড়িয়ে দিতে হবে। 4 নম্বরে আসে ভিকটিম সহায়তা এবং সচেতনতা বৃদ্ধি। যে নারীরা বা শিশুরা ধর্ষণের শিকার হয়েছে তাদের জন্য মনোচিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করা আবশ্যক। প্রত্যেকটা জেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি রয়েছে, সেগুলোর ক্ষমতা বাড়াতে হবে, যাতে ভিকটিমরা চিকিৎসা, কাউন্সেলিং ও আইনের পরামর্শ একই ছাদের নিচে পেতে পারে। সমাজে ধর্ষণ সম্পর্কে ভুল ধারণা দূর করতে ব্যাপক সচেতনতা কর্মসূচি চালাতে হবে। রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগের মাধ্যমে, স্থানীয় কমিউনিটি সভার মাধ্যমে সবাইকে বোঝাতে হবে যে ধর্ষণের জন্য ভিকটিম কোনোভাবেই দায়ী নয়, দায়ী একমাত্র অপরাধী। বড় বড় সেলিব্রিটি ও সংগঠনগুলোর মাধ্যমে ভিকটিম ব্লেমিং সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে প্রচার চালাতে হবে। পরিবারের সদস্যদের সচেতন করতে হবে, যাতে তারা লজ্জা বা বদনামের ভয়ে অপরাধ ঢাকতে উদ্যোগী না হয়ে ন্যায় বিচারের জন্য সোচ্চার হয়। সর্বোপরি আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং সমাজ 3টি স্তরে সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টা নেওয়া জরুরি। দ্রুত ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত হলে সমাজে বার্তা যাবে যে ধর্ষণের জন্য জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে, কিছু করা যাবে না। পাশাপাশি পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন ও নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে না পারলে ধর্ষণ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে না। এই জন্য দীর্ঘমেয়াদী শিক্ষামূলক ও সাংস্কৃতিক উদ্যোগ চালিয়ে যেতে হবে। 6 নম্বরে থাকছে আন্তর্জাতিক উদাহরণ। ধর্ষণ প্রতিরোধ ও বিচার নিশ্চিতকরণে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে, যেগুলো থেকে আমাদের দেশ শিক্ষা নিতে পারে। প্রথমত, আইনের সংজ্ঞা ও পরিধি। বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষণের সংজ্ঞা এখনও সীমিত। শুধুমাত্র পুরুষের দ্বারা নারীর যৌনাঙ্গে জোরপূর্বক সঙ্গমকেই ধর্ষণ হিসেবে ধরা হয়। অন্য দেশে ধর্ষণের সংজ্ঞা জানেন? যে কোনো অনাকাঙ্ক্ষিত যৌন কার্য, ওরাল, অ্যানাল, অবজেক্ট পেনেট্রেশন ইত্যাদি সহ নারী পুরুষ যেই হোক, সবাই আইনের চোখে ধর্ষণ বা যৌন সহিংসতা হিসেবে গণ্য। অধিকাংশ উন্নত দেশে বৈবাহিক ধর্ষণ, ম্যারিটাল রেপ, একটি শাস্তিযোগ্য অপরাধ। আর বাংলাদেশে এখনও বৈবাহিক ধর্ষণ, বিশেষ করে 18 বছরের বেশি বয়সী স্ত্রীকে আইনের বাইরে রাখা হয়েছে। উন্নত বিশ্বের উদাহরণ অনুসরণ করে বাংলাদেশেও বৈবাহিক ধর্ষণ নিষিদ্ধকরণ ও ধর্ষণের সংজ্ঞা আধুনিক ও সর্বব্যাপী করার দাবি জানাতে হবে। অনেক দেশে ধর্ষণ মামলা প্রমাণ সংগ্রহ ও বিচার প্রক্রিয়া তুলনামূলক বেশি ভিকটিম বান্ধব। উদাহরণস্বরূপ,
যুক্তরাজ্য ও কিছু ইউরোপীয় দেশে ভিকটিমের পূর্ব যৌন ইতিহাস সাধারণত আদালতে উল্লেখ করাই নিষিদ্ধ, যাতে ক্যারেক্টার অ্যাসাসিনেশন না ঘটে। সেখানে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরপরই প্রশিক্ষিত নারীর মাধ্যমে ভিকটিমের বক্তব্য গ্রহণ, মেডিকেল পরীক্ষায় সম্মানজনক আচরণ এবং ট্রমা কাউন্সিলরও অ্যাপয়েন্ট করা হয়। উন্নত দেশে রেপ কিট নামে বিশেষ ফরেনসিক সরঞ্জামের মাধ্যমে ঘটনাস্থল ও ভিকটিমের শরীর থেকে দ্রুত ডিএনএ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়, যা বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় অবহেলিত বা অসম্পূর্ণ রয়ে যায়। আবার যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশে সাক্ষী সুরক্ষা কর্মসূচি অনেক বেশি কার্যকর। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে একটি সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের কথা বললেও তা এখনও আলোর মুখ দেখেনি। এসব দেশে পুলিশ ও বিচারকদের নিয়মিত জেন্ডার সংবেদনশীলতা ও যৌন সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়, যা আমাদের দেশেও চালু করা দরকার। তৃতীয়ত, সামাজিক উদ্যোগ ও প্রতিরোধমূলক শিক্ষা। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সহ অনেক উন্নত রাষ্ট্রে স্কুল স্তর থেকে যৌন শিক্ষা ও সম্মতি, কনসেপ্ট অফ কনসেন্ট বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। যেমন সুইডেন বা নরওয়েতে কিশোরদের শেখানো হয় কিভাবে সম্মতি ব্যতীত শারীরিক সম্পর্ক জোরপূর্বক করা অপরাধ এবং নারী পুরুষ উভয়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এটা বাধ্যতামূলক। এই দেশগুলোতে জেন্ডার ইকুয়ালিটি শিক্ষা ও নারী অধিকার বিষয়ক সচেতনতা সামাজিক রীতিনীতিতে জড়িত, ফলে নারীর প্রতি সহিংসতা তুলনামূলক কম। আবার আমাদের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও সাম্প্রতিক সময়ে ধর্ষণের শাস্তি বাড়ানো হয়েছে এবং স্কুলে জেন্ডার সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উন্নত দেশগুলোতে সাধারণত ধর্ষণের শাস্তি কঠোর, দীর্ঘমেয়াদী কারাদণ্ড, কিছু ক্ষেত্রে যাবজ্জীবন, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব পায় বিচারের নিশ্চয়তা। সেখানে ধর্ষণের অভিযোগ পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করে এবং বিচারের রায় পাওয়া পর্যন্ত সিস্টেম ভিকটিমকে সহযোগিতা করে নিয়ে যায়, যা বাংলাদেশে কল্পনাও করা যায় না। সমস্যার গভীরতা বিবেচনায় একাধিক স্তরে একযোগে কাজ করতে হবে। আইন কঠোর করা যেমন জরুরি, তেমনি আইন বাস্তবায়নের ব্যবস্থাগত সংস্কার, সমাজে নারীর মর্যাদা বাড়ানো এবং জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তন, এই সব কিছুর সমন্বয় ঘটাতে পারলেই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আন্তর্জাতিক অঙ্গনে যেসব দেশ এই চ্যালেঞ্জে কিছুটা সফলতা অর্জন করেছে, তাদের দৃষ্টান্ত আমাদের জন্য পথ প্রদর্শক হতে পারে। তো মোট কথা হলো, দ্রুত ও নিশ্চিত বিচার, সামাজিক জাগরণ, নৈতিক শিক্ষা, এই 3 স্তরের উপর ভর করে বাংলাদেশের ধর্ষণ নির্মূলের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। আমাদের নীরবতা দর্শকদের রক্ষা করছে। বিচারহীনতার সংস্কৃতি বদলাতে হবে, আমাদের একসাথে দাঁড়াতে হবে। ধর্ষণের বিরুদ্ধে লড়াই শুধু নারীদের নয়, এটি আমাদের সবার যুদ্ধ। আপনি কি এই অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রস্তুত? কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিও সবার সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই সচেতন হতে পারে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।